7200 RPM। ফলে একটা মানুষ সে ভয় পেতে পারে, নার্ভাস ফিল করতে পারে। ফলে আমরা যে জিনিসটা বানিয়েছি মানুষের সুস্থের কথা ভেবে কখনোই মানুষকে ভয় দেখাতে পারি না। তাই আপনি কি করবেন, সর্বদা ডেমনস্ট্রেশনের সময় একটি মানুষকে বিসিএমটা অবশ্যই চড়াবেন, কিন্তু বসিয়ে। প্রথম 5 মিনিট তাকে বসিয়ে বিসিএম চড়ান, যাতে সেই মানুষটা বসা অবস্থায় বিসিএম এর ভাইব্রেশন উপলব্ধি করতে পারেন, তার শরীর বিসিএম এর কম্পাঙ্ক অ্যাবজর্ব করার ক্ষমতা অর্জন করতে পারে এবং তার ব্রেন বুঝে নিতে পারে যে বিসিএম এর কাজটা কি। তো প্রথম 5 মিনিট আপনি কি করবেন, বিসিএম থেকে দ্বিগুণ উঁচু একটি চেয়ার তাকে দেবেন বসার জন্য, এবং সেই চেয়ারে তাকে সোজা হয়ে বসতে বলবেন, যেন সে হেলান দিয়ে না বসে, বাংলায় এবং তার আসতেছে। দুটো হাত তার দুটো হাঁটুতে উপরে ভর দিতে বলবেন, যাতে বিসিএম এর উপরে যখন সে পা দুটো রাখবে তার পা ভাইব্রেশনের জন্য সরে না যায় জায়গা থেকে। তাই তার পা দুটোকে হাত দিয়ে হাঁটু দুটোকে ধরে রাখতে বলবেন, সাপোর্ট দিতে বলবেন, সোজা হয়ে সোজাসুজি তাকাতে বলবেন, কখনো যেন নিচু হয়ে বিসিএম এর দিকে না তাকায়। কারণ যখনই আপনি বিসিএম এর দিকে তাকাবেন, নিচু হবেন, তখন আপনার মেরুদণ্ড বেন্ড হয়ে যাবে। সো মেরুদণ্ড সোজা রাখতে হবে, সোজা হয়ে বসতে হবে, এবং সেইভাবেই আপনাকে এক্সারসাইজ করাতে হবে। এবার কথা হচ্ছে যে প্রথম 2 থেকে 5 মিনিট আপনি তাকে এইভাবে বসিয়ে এক্সারসাইজ করিয়ে দিন, যেটা হচ্ছে বেসিক নিয়ম। এবার 2 থেকে 5 মিনিট এইভাবে বসে করার পর তাকে বিসিএমটা বন্ধ করে উঠে দাঁড়াতে বলুন, এবং উঠে দাঁড়াতে বলে তাকে বিসিএম এ দাঁড় করাবেন না, তাকে বলুন আপনি একটু হেঁটে নিন আগে। যেহেতু বসেছিলেন 5 মিনিট ধরে ভাইব্রেশন মাসাজ নিয়েছেন, তো সেটা যাতে শরীর অ্যাবজর্ব করতে পারে, আপনি জাস্ট একটু 2-4 কদম হেঁটে নিন। হাঁটার পর তাকে বিসিএম এ দাঁড় করান, এবং দাঁড় করানোর সময় অবশ্যই বিসিএমটাকে দেওয়ালের দিকে মুখ করে রাখবেন, যাতে ব্যক্তি যখন বিসিএম এর উপরে দাঁড়াবে সে যেন দেওয়ালটাকে ধরতে পারে। ঠিক আছে, নাহলে আনব্যালেন্স কন্ডিশন হতে পারে। তো দেওয়ালের দিকে দুটো হাতকে এইভাবে দিয়ে সোজাসুজি হাতে রেখে তাকে বিসিএম এ দাঁড় করিয়ে আপনি বিসিএম এর নিচে তাকে তাকাতে বারণ করবেন। তাকে বলেন আপনি জাস্ট শরীরটাকে রিল্যাক্সে রাখুন, ফ্রি রাখুন, শরীর শক্ত করবেন না, এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। দিয়ে বিসিএমটাকে আরো 5 থেকে 10 মিনিটের জন্য চালিয়ে দিন। ঠিক আছে, প্রথম 1 মিনিটের জন্য তার গায়ে টাচ করে থাকুন, যাতে সে ভয় না পায়, নার্ভাস না হয়, কারণ বিসিএম এর ভাইব্রেশনে সে দাঁড়িয়ে আছে। ফলে তাকে প্রথম 1 মিনিট সাপোর্ট দিন। 1 মিনিট পরে বিসিএম এর যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেটা তার বডিকে পুরোপুরি ভাবে স্প্রেড করে দেবে এবং ব্যালেন্স করে দেবে, যার ফলস্বরূপ সে আর নড়াচড়া করবে না, তাকে সাপোর্ট দেওয়ার দরকার পড়বে না, এবং সেইভাবে তাকে 10 মিনিট বিসিএম এ চড়ান। এইভাবে 15 মিনিটের ডেমনস্ট্রেশন আপনি শো করতে পারেন। 10 মিনিট পরে বিসিএমটাকে বন্ধ করুন, তাকে ধরে নিচে নামান, এবং তাকে একটু হাঁটতে বলুন, দাঁড়াতে বলবেন না। একটু হাঁটার পর তাকে জিজ্ঞাসা করুন সে কি ফিল করছে, তার কি অনুভূতি হচ্ছে। দেখবেন সে ব্যক্তি বলবে শরীরটা অনেক ফ্রি লাগছে, ওজনটা মনে হচ্ছে অনেকটাই কমে গেছে, এবং খুব চনমনে লাগছে। এবং যদি তার ব্যথা মানে হাঁটতে সমস্যা হতো, বা তার মানে ব্যথা যন্ত্রণা ছিল, দেখবেন সে নিজে বলবে যে আমার ব্যথাটা মনে হচ্ছে একটু কম, বা আমি হাঁটছি খুব ভালো, আমার হাঁটতে গেলে আমাকে খোঁড়াতে হচ্ছে না। এই ধরনের সে রিপ্লাই আপনাকে দেবে, কারণ আমরা এই ধরনের ফিডব্যাকই 10 জনের মধ্যে 9 জনের মুখ থেকে শুনতে পাই। সো আপনি যদি সায়েন্টিফিক্যালি সঠিকভাবে একটা ডেমনস্ট্রেশন দেখান 10-15 মিনিটের, তাহলে আমি একটুখানি বলতে পারি, একটি মানুষের পকেটে যদি বিসিএম কেনার টাকা থাকে, তাহলে বিসিএম চড়ার পর সেই মানুষটার মধ্যে বিসিএম নেওয়ার বা ব্যবহার করার পজিটিভিটি 98% থাকবে। 98% থাকবে। কিন্তু আমরা যদি সঠিকভাবে ডেমনস্ট্রেশন না করি বা তাকে না গাইড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের Recording in progress. তো একটু টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছিল। তো যেটা আমি বলছিলাম, তো এইভাবে আপনারা ডেমনস্ট্রেশনটা শো করতে পারেন। 2 হচ্ছে যে যারা জেনারেলি রেগুলার বিসিএম বাড়িতে ব্যবহার করবেন তারা কিভাবে করতে পারেন। তো দেখুন, এখানে একজনকে আমি জাস্ট ডেমো পারপাসে আপনাদের দেখিয়েছি যে বিসিএম এ কত ধরনের এক্সারসাইজ আপনি করতে পারেন জেনারেলি বাড়িতে, ফ্রি এক্সারসাইজ যেটাকে আমরা বলি। কোনো এরকম না যে আমার এই সমস্যা আছে, আমার ওই সমস্যা। আপনি ডেইলি বেসিসে যদি বাড়িতে সকালে একবার এবং বিকেলে একবার এক্সারসাইজ করতে
চান 15 মিনিট ধরে, তাহলে আপনি কি কি এক্সারসাইজ করতে পারেন তার একটা নমুনা আমি এখানে আপনাকে দেখিয়েছি। সবার প্রথম বসে আপনি করুন, ঠিক আছে? 2 মিনিট আপনি বিসিএম এ বসে পা দুটোকে মেশিনের উপর তুলে দিয়ে আপনি 2 মিনিট বিসিএম চলুন। প্রত্যেকটা এক্সারসাইজে আপনি 2 থেকে 5 মিনিট করে সময় করতে পারেন। এবং আমরা দেখেছি অনেকে আছে খালি বিসিএম এ দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 মিনিট এক্সারসাইজ করে, আর কিছু করে না। আপনি যদি ভ্যারাইটি এক্সারসাইজ করতে পারেন বিসিএম এ 2 মিনিট 5 মিনিট করে, এবং প্রত্যেকটা এক্সারসাইজ করার পর আপনাকে 1 মিনিট রেস্ট নিতে হবে। আপনি দেখবেন যারা ব্যায়াম করে বা এক্সারসাইজ করে বা জিম করে, কখনো তাদেরকে কন্টিনিউ জিম বা ব্যায়াম বা এক্সারসাইজ আপনি করতে দেখবেন না, কারণ এটা মানে আনহেলদি এবং এটা সায়েন্টিফিক্যালি নয়। আপনি যদি কন্টিনিউ ওয়ার্কআউট করেন আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, শরীরের মাংসপেশিগুলো টায়ার্ড হয়ে পড়বে, সেক্ষেত্রে আপনার ব্যথা যন্ত্রণা হবে, আপনার শরীর ক্লান্তি ফিল করবে। এই জন্য এক্সারসাইজ বা ওয়ার্কআউটের মাঝে মাঝে একটু গ্যাপ বা বিরতি দিতে হয়। এই কারণে আমি আপনাদের বোঝাই যে বিসিএম যখন কাউকে গাইড করবেন, কাউকে বিসিএম বিক্রি করছেন বা দিচ্ছেন, তখন তাকে প্রপার এক্সারসাইজের প্রসেস বলে দিন, যার জন্য আপনাদের নলেজটা হওয়া দরকার। তো বিসিএম প্রথম 2 থেকে 5 মিনিট আপনি বসে চড়লেন, বসে চড়ার পর বিসিএমটাকে বন্ধ করুন 1 মিনিট, এবং আপনি একটু হেঁটে নিন, মেঝেতে হেঁটে নিন। হাঁটার পর আপনি কি করবেন, 2 নম্বর ছবিটা দেখুন ভালো করে, এই যে 2 নম্বর ছবিটা, আপনি কি করবেন, সিঙ্গেল লেগ ম্যাসাজ করবেন 2 মিনিট ডান পা, 2 মিনিট বাঁ পা, এবং হাত দিয়ে যে পাটা মেশিনে রাখবেন সেই পায়ের উপরে হাত দিয়ে এইভাবে ভর রাখবেন। এইভাবে 2-4 মিনিট বা মানে আড়াই মিনিট করে আপনি 5 মিনিটের এক্সারসাইজ করুন। তারপরে মেশিনটাকে বন্ধ করে একটু হেঁটে নিন 1 মিনিট বা 2 মিনিট। তারপরে আবার আপনি কি করবেন, তারপরে আবার আপনি 3 নম্বর এক্সারসাইজের দিকে যাবেন। 3 নম্বর এই দাঁড়িয়ে এক্সারসাইজ, মেশিনের উপরে দাঁড়িয়ে পড়ুন দেয়ালের দিকে মুখ করে। আর আপনার যদি বডি ভালো ব্যালেন্স আছে তাহলে আপনি উইদাউট দেয়ালের দিকে মুখ না করেও দাঁড়াতে পারেন। বিসিএম এ দাঁড়ান, সোজা হয়ে একদম স্ট্রেট হয়ে দাঁড়ান, এবং আপনি 3 নম্বর এক্সারসাইজটা 5 মিনিট করুন, 5 মিনিটের জন্য ভালো করে দাঁড়ান। তারপরে চলে যান 4 নম্বর এক্সারসাইজ। কি করতে হবে, মেশিনের উপরে বসুন, মেশিনের উপরে বসবেন 2.5 মিনিট হাঁটু গেড়ে, আর 2.5 মিনিট পা দুটোকে ছেড়ে দিয়ে, মানে সমানভাবে সমান্তরালভাবে পা দুটোকে মেলে দিয়ে আপনি 2.5 মিনিট করে 5 মিনিট বিসিএম এর উপরে বসুন। তারপরে চলে যান 5 নম্বর এক্সারসাইজ। কি করবেন, হাঁটু গেড়ে মেঝেতে বসুন, বসে আপনার দুটো হাত বিসিএম এর যেখানে পায়ের যে ছাপ আছে সেই পায়ের ছাপের উপরে আপনি হাত দুটোকে রাখুন, অর্থাৎ অ্যাকুপাঞ্চার প্যাডের উপরে রাখুন। হাতের উপরে ততটাই ভর দেবেন যতটা ভর আপনার নর্মাল আছে, একদম চেপে বা দাবিয়ে ধরবেন না, বা পুরো শরীরের ওজন হাতের উপরে ছেড়ে দেবেন না, তাহলে আপনার হাতের মাসেলসে পেন হবে, কারণ বিসিএম এর ভাইব্রেশনের আপনার অ্যাকুপয়েন্ট গুলোকে উত্তেজিত করে, এবং যেহেতু বিসিএম এর যে অ্যাকুপাঞ্চার আছে সেটা আপনার হাতের মধ্যে প্রেশার ক্রিয়েট করে, তাই আপনি যদি অতিরিক্ত দৈহিক ওজন দুটো হাতের উপরে দিয়ে দেন তাহলে আপনার পেন ফিল হবে। তাই হাত দুটোকে হালকাভাবেই রাখবেন, খুব বেশি চাপ দেবেন না, আবার খুব একটা হালকা বা আলতো করে রাখবেন না। নর্মাল শরীরে চাপটাকে ইউজ করুন, যেটা নর্মালি আপনি নিতে পারেন, তাহলে খুব ভালো হবে। এবং বিসিএম যখন হ্যান্ডে করবেন বা হাতে করবেন তখন লো ভাইব্রেশন মোডে ইউজ করবেন, অর্থাৎ ফাস্ট ভাইব্রেশনটাকে ইউজ করবেন না, লো ভাইব্রেশনটাকে ইউজ করবেন। যখন আপনি মেশিনের উপরে দাঁড়াচ্ছেন বা মেশিনের উপরে বসছেন সেই সময় আপনি কখনো লো মোড ব্যবহার করবেন না, কারণ দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় যদি বিসিএম এর উপরে আপনি লো মোড দেন তাহলে আপনার শরীরের ওজন মেশিনের টানতে কষ্ট হবে, এবং আপনার ওজন যদি 60 কিলো বা তার বেশি হয় তাহলে মোটরে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, মোটরের উপরে প্রেশার আসবে। যার জন্য ফুল ভাইব্রেশন সর্বদা ইউজ করবেন যখন দাঁড়াবেন বা বসবেন, অর্থাৎ যে মত অবস্থায় আপনি বিসিএম এর উপরে নিজের শরীরের পুরো ভার দিচ্ছেন বসা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায়, সর্বদা হাই মোডে ব্যবহার করবেন, লো মোড ব্যবহার করবেন না। লো মোড কখন ব্যবহার করবেন, যখন আপনি চেয়ারে বসে আছেন মেশিনের উপরে পা রাখছেন তখন লো মোড ব্যবহার করতে পারেন, মেশিনের উপরে যখন হাত রাখছেন তখন লো মোড ব্যবহার করতে পারেন। মেঝেতে শুয়ে 6 নম্বর ছবিটা দেখুন, মেঝেতে শুয়ে যখন দুটো পা আপনি মেশিনের উপরে চাপিয়ে দিচ্ছেন তখন লো মোড ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা করলে, নইলে পুরো এক্সারসাইজই আপনি হাই মোডে করতে পারেন। আপনাদের যদি প্রশ্ন এটা হয় যে বিসিএম এ তাহলে দুটো মোড কেন দেওয়া হয়েছে, যাতে বিসিএম সব ধরনের মানুষরাই করতে পারে, কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা
ব্যবহার করতে পারে না, কারণ তাদের শরীর খুব দুর্বল হয়ে পড়ে, তাদের মাংসপেশি খুব উইক হয়ে পড়ে, তাদের হাড় খুব দুর্বল, যার জন্য তাদেরকে আমরা লো মোড ব্যবহার করতে বলি। কিন্তু যে কোনো বয়সের মানুষ যখন বিসিএম এ দাঁড়াবে বা বসবে কখনোই লো মোড ব্যবহার করবেন না, তাহলে মোটরের উপরে প্রেশার আসবে, যার জন্য আপনাকে আমরা এই কথাটি বলছি। তো 6 নম্বরেও আপনি এইভাবে শুয়ে মেঝেতে ভালো করে শুয়ে পড়ুন, কোনো মাদুর বা কাপড় পেতে পা দুটোকে মেশিনের উপরে তুলে দিন এবং রিল্যাক্সে ঘুমানোর মতো পজিশনে চলে যান। 5 মিনিট এইভাবে এক্সারসাইজ করুন। তাহলে 6টা এক্সারসাইজ 5 6 30 মিনিট হবে, 2 মিনিট করলে 6 দুগুণে 12 মিনিট হবে। তো 12 মিনিট বা 30 মিনিটের এই এক্সারসাইজ যদি আপনি সকালে একবার বিকেলে একবার করতে পারেন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ভালো হেলথ মেনটেন করতে পারবেন, ওয়েট মেনটেন করতে পারবেন, স্লিম থাকবেন, এনার্জির কোনো অভাব হবে না, ইমিউনিটির কোনো অভাব হবে না, ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা হবে না, সুগার প্রেশার এগুলো নর্মাল থাকবে আপনার, এবং আপনি অনেক শারীরিকভাবে নিজেকে ফিট অ্যান্ড ওয়েল দেখতে পাবেন। এবং যারা বিসিএম এ শুয়ে এক্সারসাইজ করতে চায়, যাদের ধরুন পিঠের ব্যথা, ঘাড়ে ব্যথা বা কোমরের মতো যন্ত্রণা বা ব্যথা রয়েছে, তারা কিন্তু এরকম স্লিপিং পজিশন ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে একটা স্পেশাল ভাবে বেড বা কুশন ব্যবহার করতে হবে। এখন যে কোনো লেপ তোষকের দোকানে বা কোনো বড় মলে গেলেও আপনি মোটা মোটা ফোমের কুশন দেখতে পাবেন, আপনি বানিয়েও নিতে পারেন। কি করতে হবে, আপনাকে কোনো একটা জায়গা থেকে দুটো কুশন বালিশ তৈরি করতে হবে যার হাইট বিসিএম এর সমান হবে, এবং কুশন গুলো যেন খুব একটা শক্ত বা খুব একটা নরম না হয়, মিডিয়াম থাকতে হবে। এবং একটা পাতলা ম্যাট্রেস আপনি বানিয়ে নিতে পারেন 6 ফুট বা 5.5 ফুট হাইটের, মানে লম্বার, এবং মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি পুরু হতে হবে, তার বেশি নয়। বেশি মোটা আপনি ম্যাট্রেস ব্যবহার করবেন না, তাহলে বিসিএম এর ভাইব্রেশনটা ঢাকা পড়ে যাবে। ঠিক আছে, সো আপনি কি করবেন, এরকম একটা বিছানা বাড়িতে সেট আপ করেও আপনি বিসিএমটাকে তলায় সেট করে দুদিকে দুটো কুশন দিয়ে পিঠের, মাথার এবং কোমরের এক্সারসাইজ গুলো করে নিতে পারেন, যেমনটা আপনি ছবির মধ্যে দেখছেন। এক্স্যাক্টলি এরকম সেট আপ বাড়িতে করেও আপনি কোমর, পিঠ, ঘাড় এগুলোতে এক্সারসাইজ করতে পারেন। নট ইভেন যারা প্যারালাইজড, বিছানা থেকে উঠতে পারে না, তাদেরকেও এই ধরনের আপনি সেট আপ বাড়িতে তৈরি করিয়ে তাদেরকে এক্সারসাইজ করাতে পারেন। এক্ষেত্রে আমরা দেখেছি যাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেম মানে উইক আছে, যাদের ধরুন সেমি প্যারালাইজ প্রবলেম রয়েছে, হাত তুলতে পারে না, পা তুলতে পারে না, অনেক মানুষ আছেন, আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছেন যারা এই ফিডব্যাক দিয়েছেন যে তারা এরকম মানুষকেও দাঁড় করিয়ে দিয়েছেন যারা উঠে দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না। কারণ বিসিএম এর ভাইব্রেশন আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে ইমপ্রুভ করে, আমাদের ব্রেন সিস্টেমকে ইমপ্রুভ করে, আমাদের নার্ভগুলোকে সতেজ রাখে, রক্ত চলাচল বাড়ায়, ফলে আমাদের যে সেন্স, বডি সেন্স এবং আমাদের যে ব্রেনের যে ওয়ার্কআউট সেটা অনেকটাই ভালো হয়ে যায়। যার কারণ আমরা যদি কোনো প্যারালাইজ সমস্যায় ভুগছি, হাত পা আমাদের ওঠানামা করে না বা আমরা উঠে বসতে পারি না, দাঁড়াতে পারি না, ভগবান চাইলে আপনি এই মেশিন ব্যবহার করে সেই জায়গাটাকেও ক্লিয়ার করতে পারবেন। এবং অনেক ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক ধরনের এক্সারসাইজ আছে, যেমন আপনারা এখানে দেখছেন, যেমন যাদের পায়ের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, এরকম দাঁড়িয়ে এক পা করে মেশিনের উপরে তুলে দিয়ে এক পা মাটিতে রেখে বা শুয়ে কোমরের এক্সারসাইজ, পায়ের এক্সারসাইজ আপনি করতে পারেন ব্যথা যন্ত্রণার জন্য। মেশিনের উপরে বসে হাঁটু গেড়ে পা ছেড়ে যেমনটা এখানে দেখছেন আপনি, বা উপর হয়ে এরকম করে সেট আপ করে আপনি করতে পারেন। এতে কনস্টিপেশন কমে যায়, যাদের কনস্টিপেশন আছে, পাইলসের সমস্যা আসে না বা পাইলসের প্রবলেম ঠিক হয়ে যায়। কিন্তু যাদের রক্ত পাইলস আছে, মানে রক্ত পড়ে অর্শ থেকে, তারা কিন্তু মেশিনের উপরে সরাসরি বসতে যাবেন না। ঠিক আছে, এতে রক্তক্ষরণ হতে পারে। যাদের রক্তক্ষরণ হয় না তারা কিন্তু মেশিনের উপরে কোনো একটা মোটা চাদর পেতে বা কোনো একটা কুশন দিয়ে তার উপরে বসেও এক্সারসাইজ করতে পারেন। ওভারওয়েটের সমস্যা, যাদের কোমরে প্রচুর চর্বি জমে গেছে, কোমরে প্রচুর ফ্যাট হয়ে গেছে, তারা ইউজ করতে পারবেন। এবং যাদের পেটের সমস্যা, তলপেটের ব্যথা যন্ত্রণা এগুলো বেশি হয়, তারাও এটাকে ইউজ করতে পারবেন এইভাবে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু বিসিএমটাকে চট করে তাকে ডাইরেক্টলি দিতে পারি না। যেমন প্রেগনেন্ট মেয়েদেরকে বারণ করবেন বিসিএম চড়তে, যতদিন না তার প্রেগনেন্সির ম্যাটারটা ক্লিয়ার হচ্ছে ততদিন সে বিসিএম চড়বে না। আর কোনো মেয়ে যদি সিজার হয়, সিজার করে সে বাচ্চার জন্ম দেয়, তাহলে সেই মেয়েটি কিন্তু মিনিমাম 3 থেকে 6 মাস বিসিএম চড়বে না। অর্থাৎ সিজারের 3 থেকে 6 মাস পর সে বিসিএম চড়ুক, তার আগে নয়। যাদের টিবি রোগ আছে,
টিবি রোগ থাকলে তাকে বিসিএম চড়াতে নেই, ঠিক আছে? অথবা যাদের ধরুন ক্যান্সার আছে, ক্যান্সার রোগীদের কিন্তু ডাইরেক্টলি বিসিএম দিতে নেই। যাদের কিডনি ডায়ালিসিস চলছে, কিডনি খারাপ, দুবেলা ডায়ালিসিস চলছে বা কিডনি ড্যামেজ, 80% ড্যামেজ, তাদের বিসিএম এ ডাইরেক্টলি চড়াতে নেই, ঠিক আছে? যাদের শরীরে হাই ফিভার মানে জ্বর, প্রচন্ড জ্বর, 100-র উপরে জ্বর, জ্বর না কমানো পর্যন্ত বিসিএম চড়তে নেই। এরকম কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। যাদের বুকে পেসমেকার বসানো আছে বা বুকের মধ্যে কোনো স্টেন বা কোনো রকমের কোনো যন্ত্রাংশ বসানো আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর পরামর্শ ছাড়া কখনোই রিস্ক নেবেন না তাকে বিসিএম দেবার। এবং পিরিয়ডস এর সময় মেয়েরা বিসিএম চড়বে না। যখন তার পিরিয়ডস বন্ধ হয়ে যাবে তখন সে বিসিএম চড়বে, তার আগে নয়, ঠিক আছে? তো পিরিয়ডস এর সময়ও বিসিএম চড়তে নেই। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি কারো নাক থেকে রক্ত পড়ে, কান থেকে রক্ত পড়ে, চোখ থেকে রক্ত বের হয় বা শরীরের কোনো একটা অংশ থেকে যখন তখন ব্লিডিং হয়, তাহলে এই রকম লোককে কিন্তু বিসিএম দিতে নেই। কারণ বিসিএম এর রক্ত চলাচলের গতিবেগ দ্বিগুণ বেড়ে যায়। ফলস্বরূপ যদি রক্তক্ষরণের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে তার কোনো সমস্যা আসতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে। যদি কারো মানে কি বলবো হাই প্রেশার রয়েছে, প্রচন্ড প্রেশার হাই, তাহলে সেক্ষেত্রে তাকে বিসিএম এ প্রথম চট করে দাঁড় করাতে যাবেন না। তাকে শুইয়ে তাকে বসিয়ে বিসিএম চড়ান, কিন্তু দাঁড় করাবেন না। কারণ দাঁড় করালে তার সম্পূর্ণ শরীরে ভাইব্রেশনে, ব্লাড সার্কুলেশনের প্রেশার অনেকটাই বেশি থাকবে। তাহলে সেক্ষেত্রে তার সমস্যা হতে পারে, মাথা ঘুরতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, ঠিক আছে? নিঃশ্বাসের প্রবলেম হতে পারে। তার জন্য যারা হাই প্রেশারের প্রবলেমে থাকবে তাদেরকে বিসিএম প্রথম 1 মাস দিন আপনাকে কিভাবে বসিয়ে শুয়ে করাতে হবে, মানে সেমি অপারেশন, ফুল অপারেশন অর্থাৎ দাঁড়িয়ে সে করবে না। তাহলে আস্তে আস্তে যখন তার বিসিএম এর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে, তার শরীর আগের থেকে একটু ইমপ্রুভমেন্ট কন্ডিশনে আসবে, তখন আপনি প্রথম 5 মিনিট বা 10 মিনিটের জন্য বিসিএম এ দাঁড় করিয়ে দেখুন সে নিতে পারছে কিনা। যদি নিতে পারে, তার কোনো সমস্যা না হয়, তাহলে সে কন্টিনিউ বিসিএম চড়তে পারে। তো এইভাবে আপনি তাদের উপরে বিসিএম কে অ্যাপ্লাই করবেন। এবং এই বিসিএম গত মাস অব্দি ছিল, এর ডিস্ট্রিবিউটর প্রাইস ছিল আমাদের 50,100 সামথিং, 76 বা 75 এরকম কিছু দাম ছিল। বর্তমানে এর দাম হয়েছে 56,865 টাকা এবং এর বাজার মূল্য আছে 62,719 টাকা। এই মেশিনটি যদি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনি কিনছেন তো 400 বিবি এবং 669 বিবি আপনাকে কোম্পানি ব্যবসাতে হেল্প করছে। তো এটা যেমন বিসিএম এর ব্যাপারে আপনারা জানতে পারলেন, ডিটেলস আমি বললাম, তেমনি বিসিএম কে রক্ষণাবেক্ষণ করাটার ব্যাপারটাও অনেক মানুষ কিন্তু ভুল করে। আমরা যারা ডিস্ট্রিবিউটর কাস্টমারদেরকে বিসিএম সেল করছি বা বিসিএম সাজেস্ট করছি, আমরা একটা কথা সবসময় মাথায় ধরে রাখবো, আপনি যদি ডাইরেক্ট সেলিং এ নিজেকে উন্নত করতে চান আর আপনি যদি আপনার গ্রাহকদের মানে হ্যাপি রাখতে চান, তাহলে আপনার সেলস সার্ভিসের উপরে নজর দেবেন। যাদেরকে আপনি দামি ইকুইপমেন্ট দিচ্ছেন বা বিক্রি করছেন, তাদেরকে সব সময় খবর নিন এবং তাদেরকে প্রপার গাইডলাইন দিন জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়। যদি আপনারই দক্ষতার অভাব আছে বা আপনি জানেন না যে জিনিসটাকে কিভাবে মেনটেন করতে হয়, তাহলে আপনার আপলাইনের থেকে জেনে নিন, দরকার হলে আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে বুঝে নিন। কিন্তু আপনি যদি একটা মানুষকে প্রপার ব্যবহারের গাইডলাইন না দেন, তাহলে তার অজান্তে সে তার মেশিনটাকে খারাপ করে ফেলবে, সে তার মেশিনটাকে ড্যামেজ করবে এবং তার মনোবল ভেঙে যাবে। সে আপনাকেও দুটো কথা বলবে, কোম্পানিকেও অবিশ্বাস করবে। তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আফটার সেল সার্ভিস ভীষণ ইম্পর্টেন্ট। যেমন বিসিএম এর ক্ষেত্রে আমি বলি, বিসিএম যদি আপনি কোনো গ্রামের মানুষকে দিয়েছেন যেখানে ঘন ঘন লোডশেডিং হয় এবং মাঝে মধ্যেই ভোল্টেজ আপ ডাউন করে, ঠিক আছে, তাহলে সেইখানে তাকে অবশ্যই বলবেন যে বিসিএমটা সে যেন স্টেবিলাইজারের মাধ্যমে চালায়। স্টেবিলাইজার কি করে, ভোল্টেজকে ব্যালেন্স রাখে, যাতে লো হলে হাই হলে সেই ভোল্টেজটা গিয়ে মেশিনের উপরে ডাইরেক্ট অ্যাটাক না করে। এতে কি হবে, মোটরটা পুড়ে যেতে পারে, পার্টস পুড়ে যেতে পারে। তো অনেকেরই এই অজানা কারণের জন্য অনেকের বিসিএম এর মোটর গরম হয়ে যাচ্ছে, অনেকের বিসিএম এর প্রবলেম আসছে। পরে যখন আমরা তাকে গাইড করছি, সে আমাদের বলছে যে আমাদেরকে এই কথা বলা হয়নি। তো আমরা এই কারণেই বলবো আপনাদের, যেহেতু এটা ডিস্ট্রিবিউটর ট্রেনিং প্রোগ্রাম, তাই আমি
আপনাদেরকে বলবো, যখনই কোনো এরকম জায়গাতে আপনি বিসিএম দিচ্ছেন বা এমন কোনো ব্যক্তিকে দিচ্ছেন, তো একবার জিজ্ঞেস করে নিন যে আপনাদের এখানকার কারেন্ট ব্যবস্থা কেমন, ঘন ঘন কি লোডশেডিং হয়, কি গরমকাল কি শীতকাল। যদি বলে হ্যাঁ আমাদের এখানে মাঝে মধ্যে কারেন্ট যায় এবং প্রচুর কারেন্ট যায় এবং এখানে আমাদের কিন্তু ভোল্টেজও মাঝে মধ্যে আপ ডাউন করে, লাইট কাঁপে, টিভি কাঁপে, তাহলে তাকে অবশ্যই বিসিএম চালাতে বলবেন স্টেবিলাইজার ব্যবহার করে। যে 50,000 টাকার জিনিস কিনতে পারে সে 1-1.5 টাকা দিয়ে একটা স্টেবিলাইজারও লোকাল দোকান থেকে কিনে নিতে পারে। সব জায়গায় পাওয়া যায়, যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে বিক্রি হয়, অনলাইনে প্রচুর পাওয়া যায় স্টেবিলাইজার। তাহলে আপনি স্টেবিলাইজার তাকে সাজেস্ট করুন যাতে তার মেশিনটা ভালো থাকে, তার মেশিনের কোনো ক্ষতি না হয়। 2 নম্বর, অনেকে কি করে স্যাঁতস্যাঁতে মেঝে স্যাঁতস্যাঁতে জায়গায় বিসিএম রেখে দেয়। যদি মাটির বাড়ি হয়, যদি জায়গা স্যাঁতস্যাঁতে আছে, তাহলে তাকে বলুন কোনো একটা শক্ত জিনিস, যেমন কোনো একটা শক্ত পেটি বা কোনো একটা শক্ত জায়গার উপরে মেশিনটাকে রাখতে, যাতে ড্যাম না টানে। কারণ ড্যাম টানলে কি হবে, মেশিনের মধ্যে ইলেকট্রিক্যাল মোটর আছে, ইলেকট্রিক পার্টস আছে, ওর মধ্যে কন্ডেন্সার আছে, ক্যাপাসিটর আছে। ফলে যদি ময়েশ্চার মানে স্যাঁতস্যাঁতে বা ভেজা ভাব পায়, তাহলে শর্ট সার্কিট হবে, মেশিন পুড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো তাকে বুঝিয়ে দিতে হবে এবং তাকে এটা বলে দিন যে সবসময় সমান্তরাল এবং খসখসে জায়গায় মেশিন রাখবেন, একদম প্লেন জায়গায় মেশিন রাখবেন না। কারণ আমরা জানেন যে বিসিএম এর ভাইব্রেশন কতটা জোরে হয়, ফলে প্লেন জায়গায় যদি রাখে তাহলে মেশিন আপনার থেকে ঘুরে যায়। ওর জন্য একটু খসখসে জায়গা দরকার। যদি খসখসে না হয় তাহলে কোনো মানে কোনো রকম একটা ম্যাট বা কোনো একটা কিছু পেতে তার উপরে রাখুক যাতে মেশিনটা স্কিড না করে। আর অসমান্তরাল জায়গায় রাখবে না, সমান জায়গায় রাখবে যাতে মেশিনটা যখন চলবে তখন স্কিড না করে, স্লিপ না কাটে। ঠিক আছে, এই জিনিসটা রাখতে হবে। আরেকটা জিনিস, যদি গ্রাম্য এলাকা হয় বা এমন বাড়ি যেখানে ইঁদুরের দৌরাত্ম্য খুব, ছোট ছোট ধেরি ইঁদুর প্রচন্ড পরিমাণে ঘরের মধ্যে ঘোরাফেরা করে, এখানে ওখানে থাকে, তাহলে বিসিএম খুব সাবধান। ব্যবহার করার পর কোনো একটা শক্ত কিছু ঝুড়ি দিয়ে চাপা দিন বা কাপড় দিয়ে ঢাকা দিন যাতে ইঁদুর ঢুকতে না পারে। কারণ ইঁদুর কোথায় কিভাবে ঢুকবে সেটা ইঁদুরই বলতে পারে। ফলে আমরা বুঝতে পারবো না যে কি হয়েছে। অনেক সময় আরশোলার ভেতরে বাসা করে ফেলে। তো সবসময় নিজের মেশিনকে টাইম টু টাইম পরিষ্কার করবেন। খুলে পরিষ্কার করার কথা বলছে না, কিন্তু উপর থেকে ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে রাখবেন। যদি আপনি বিসিএম 10 দিন 12 দিন ব্যবহার করতে পারবেন না, আপনি বাইরে বেড়াতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, তাহলে বিসিএমটাকে ভালো করে আপনাকে কাপড় দিয়ে মুড়ে বা ঢাকা দিয়ে রাখতে হবে যাতে তাতে ধুলো বালি ময়লা বা কোনো রকম এরকম এই যে কীট পতঙ্গ ঢুকে না যায়, আরশোলা হোক ইঁদুর হোক, এগুলো ঢুকে না যেতে পারে। কারণ এগুলো যদি ওর ভেতরে থাকে আর আপনি জানেন না, আপনি শর্ট করে সুইচ দিয়েছেন, মেশিন অন করেছেন, মোটরের সঙ্গে যদি পেঁচিয়ে যায় ও মরবে, আপনার মেশিনটাকেও ক্ষতি করে দেবে। সো এই জিনিসগুলো আপনাকে গাইড করতে হবে, এতে কোনো ভুল নেই অন্যায় নেই, উল্টে কাস্টমাররা খুশি হবেন যে না আমাদেরকে এই সমস্ত বিষয় গাইড করা হয়েছে। অনেকে বলেও দেয় না যে বিসিএম কতক্ষণ চড়া যায়। কিনেছে সে নিজে আধা ঘন্টা চললো, তারপর তার ছেলে চললো, তার বউ চললো। তাকে বোঝাতে হবে যে দেখুন এর মধ্যে মোটর আছে, মেশিন চললে মেশিন গরম হবে, ফলে আপনি কন্টিনিউ ব্যবহার করবেন না, আপনাকে মাঝে মাঝে মেশিনটাকে রেস্ট দিতে হবে। টানা 15 মিনিট হয়ে গেলে মেশিনটাকে রেস্ট দিন। বেশি সময় ধরে কন্টিনিউ চালাবেন না, 15 মিনিট হয়ে গেলে 5-10 মিনিট চালাবেন না, তারপরে আবার চালান। এইভাবে করুন। অথবা একটা এক্সারসাইজ করছেন 2 মিনিট 5 মিনিট একটু অফ রাখুন, আবার করুন। তাহলে মোটরটা ঠান্ডা হবার জায়গা পাবে এবং আপনার মেশিনটা আপনি দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি আমরা গাইড করি তাহলে মানুষ খুশি হবে, তার জিনিসটা 10টা লোককে দেখাবার মতো সে জায়গা পাবে এবং তার জিনিসটা তাকে ভালো উপকার দিলে সে 50টা মানুষকে রেকমেন্ডেশন দেবে যে আমি যেটা কিনেছি সেটা ভীষণ ভালো জিনিস, আপনারাও ব্যবহার করুন। ফলে আফটার সেল সার্ভিসটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গাইড করতে হবে লোককে যাতে তার বিসিএম তার কাছে ভালোভাবে ইউজ হয়। লো ভাইব্রেশন খুব কম ব্যবহার করবেন, হাই ভাইব্রেশন অলওয়েজ ব্যবহার করুন। লো ভাইব্রেশনে কখনো দাঁড়াবেন না, বসবেন না। আপনি শুয়ে করতে পারেন বা চেয়ারে বসে লো ভাইব্রেশন ইউজ করতে পারেন, দুটো হাত রেখে লো ভাইব্রেশন ইউজ করতে পারেন। কিন্তু লো ভাইব্রেশনে, নতুন বিসিএম এর কথা বলছি, লো ভাইব্রেশনে মেশিনের উপরে বসলে আপনার ওজন মেশিনের উপরে পড়ছে কিন্তু মোটর সেটাকে পুরো দমে টানতে পারছে না। যেমন একটা পাকা ঘুরছে, আমরা রেগুলেটর দিয়ে পাকার স্পিডকে কমিয়ে দিই, তাহলে পাকায় যে মোটর লাগানো আছে তার যে ঘোরার শক্তি, আমরা সেই শক্তিটাকে আটকাচ্ছি। তার উপরে যদি তাকে চাপ দিই, তার
শক্তি, ঘোরার শক্তিটাকে আরো কমাবার চেষ্টা করি নিজের শরীরের ওজন দিয়ে, তাহলে ভাবুন সে গরম হবে না তো কি হবে। এবং সবসময় বিসিএম যেখানে রাখবেন না তার আশেপাশটা যেন একটু খোলামেলা হয়, যাতে হাওয়া চলাচলটা ঠিক মতো হয়, কারণ মোটর যখন ঘোরে তখন এয়ার টানে, সাকশন হয়, মোটরের ভেতরে বা মেশিনের ভেতরে গরম হাওয়া বাইরে বেরোয় আর বাইরের ঠান্ডা হাওয়া মেশিন টানে। সো একদম যেন এরকম ঘিঞ্জি জায়গায়, ঘিঞ্জি পরিবেশের মধ্যে যেন মেশিনটাকে চালায়, এত বদ্ধ ঘর, একটুখানি জায়গা এরকম না হয়, ঠিক আছে। এবং সবসময় ব্যবহার করা হয়ে গেলে ভালো করে ওকে ঢেকে রাখুন, দরকার হলে ঝুড়ি চাপা দিয়ে রাখুন বা উঁচু জায়গায় রেখে দিন, এবং আবার নামিয়ে তারপরে ব্যবহার করুন। এবং যখন মেশিনের যে প্লাগ আছে না বিসিএম এর, ডাইরেক্টলি যখন আপনি ওই প্লাগটাকে ঘুষছেন, 15 অ্যাম্পিয়ারের প্লাগ ব্যবহার করবেন। 15 অ্যাম্পিয়ার মানে যেগুলো দেখবেন টিভি মানে ফ্রিজের প্লাগ হয় বা আপনার এয়ার কন্ডিশনের প্লাগ হয়, ওরকম 15 অ্যাম্পিয়ারের প্লাগ ব্যবহার করবেন। যদি বাড়িতে না থাকে একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে আনতে বলবেন, 50 টাকা 100 টাকা নেবে, একটা 15 অ্যাম্পিয়ারের প্লাগ করে দেবে। ওই প্লাগে আপনি বিসিএম চালান, এবং বিসিএম যে প্লাগে দিচ্ছেন মেশিনটাকে, মানে কানেকশনটা দিচ্ছেন, চেক করে নেবেন আর্থিং ঠিকঠাক আছে কিনা। কারণ আপনার বাড়ির যদি আর্থিং খারাপ থাকে তাহলে তার ক্ষতি আপনার মেশিনকে দিতে হতে পারে। কারণ আপনি জানেন আর্থিং না থাকলে বডি হয়ে যায়, কোনো ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় বডি হয়ে যেতে পারে। তো তার দোষ তো বিসিএম এর নয়, আপনার বাড়ির আর্থিং এর প্রবলেম। ওর জন্য বললাম এই জিনিসগুলো একটু দেখে নেবেন, কারণ আপনি যখন একটা দামি জিনিস কিনছেন তার রক্ষণাবেক্ষণ আপনাকে তার উপকারিতা দেওয়া হবে। আপনি খালি দামি জিনিস কিনছেন বলে যে তাকে নিজের থেকে ভালো থাকতে হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই। আপনি কম দামি কিনুন কি দামি কিনুন, সবসময় জিনিসের পরিচর্যা জিনিসের টেকসই হয়। আপনি ফোন বলুন, গাড়ি বলুন, যত যত্ন করবেন তত ভালো থাকবে, তত ভালো সার্ভিস পাবেন। তো যত্ন আপনার উপরে শেখানোটা আমাদের দায়িত্ব। তাই ডিস্ট্রিবিউটার্স আপনাদের বলবো প্রপার ভাবে ডিস্ট্রিবিউটারদের গাইড করুন, যাতে কারো অজান্তে কারো ভুলে তার জিনিসটার ক্ষতি না হয়। স্যার বিসিএম চাপার আগে কি গরম জল খেতে হয়? অবশ্যই বিসিএম চড়া এবং বিসিএম চড়ার পর 2 টাইম গরম জল খাবেন। কেন? কারণ হচ্ছে কি যে আমাদের বিসিএম এ এটা নিয়ম, গরম জল বডিকে ডিটক্স করতে সাহায্য করে এবং ডাইজেশনে হেল্প করে। ফলে গরম জল খেয়ে বিসিএম করুন, আবার বিসিএম চড়ার পর যখন নেমে যাচ্ছেন তখন আবার গরম জল খান। এটা আপনার বডি ব্যালেন্স এবং বডি ডিটক্সিফিকেশনে ভীষণ হেল্প করবে। তো আজকে আমি আর আপনাকে এই ট্রেনিং কন্টিনিউ করাতে পারবো না, কারণ আমাদের 4টে থেকে আরেকটা ট্রেনিং আছে, এবং আশা করি আমি যেভাবে বলেছি, যেভাবে আপনাদেরকে ডিটেলস বলে দিয়েছি, আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সো আমাদের আরেকটা ট্রেনিং হবে, তো তার অ্যালার্ম আমাকে আমাদের জানিয়েছেন। সো আমি আপনাদের বলবো যে আজকের ট্রেনিংটা এখানে শেষ করছি। যদি কারো এর থেকে বেশি কিছু জানার হয়, আমি মনে করি না এর থেকে বেশি কিছু আপনার লাগবে। মার্কেটে যে ধরনের লোকে প্রশ্ন করে, যে ধরনের প্রশ্ন আসতে পারে, তার সমস্ত উত্তরটাই আমি আপনাদের দিয়েছি। কিন্তু এরপরও যদি আপনাদের কিছু বক্তব্য থাকে বা কিছু আপনি আপনার সিনিয়রের সঙ্গে কথা বলতে পারেন। আর যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে এনি টাইম আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ হোক বা কল হোক, আমি আপনাদেরকে জানিয়ে দেবো বা গাইড করে দেবো। সো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা সময় দিয়েছেন, এসেছেন, তার জন্য। আবার দেখা হবে।